আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা তো ইতিপূর্বেই জানি এ মাসের প্রথম দিকে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে তিনি ও তার রাজনৈতিক মিত্ররা নির্বাসন থেকে ফিরে এসে বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন। এই কথাটা তিনি বলছিলেন। তিনি আরও বলছিলেন যে আমার দলের নেতা কর্মীরা প্রচণ্ড দমনপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে আমি চাই, আমি বলতে শেখ হাসিনা বলতেছেন যে আমি চাই তা আসুক আমার নিজের মাটিতে, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। যদি আমি সারসংক্ষেপ বলি তাহলে এই কথাগুলো তিনি বলেছিলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে। অনেক বড় সাক্ষাৎকার, তার মধ্যে থেকে এই কথাগুলো আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। এটার অন্যতম একটা কারণ আছে। কারণ হলো আজকে হচ্ছে জুলাই মাসের 29 তারিখ 2026। আজকে আওয়ামী সভানেত্রীর কয়েকটা লাইন, কয়টা কথা শব্দ দিয়ে হয়, জাস্ট কয়েকটা লাইন ছাপাইছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। তারা এখানে বলছেন যে এএফপির প্রশ্নের জবাবে ইমেইলে হাসিনা বলেন, মেইলে হয়তো বা একটা প্রশ্নের জবাব অতি সংক্ষেপে কয়েকটা লাইনে তিনি দিয়েছেন, সেটা ছাপানো হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম একটা আলোচনার মধ্যে যে আওয়ামী সভানেত্রী তিনি তো একজন রাজনৈতিক কবি। তার একটা শব্দ, একটা বাক্য, যেটা নিয়ে বিশ্লেষণ আলোচনা অনেক সময় ধরে করা যায়, এটা কিন্তু বাস্তবতা। আজকে এই মেইলের জবাবে শেখ হাসিনা যেটা বলছেন, আমি আপনাদেরকে বলি, আমাকে হত্যা করা হতে পারে। কে বলতেছেন? আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলতেছেন তাকে হত্যা করা হতে পারে। তারপরে তিনি বলছেন আমাকে গ্রেপ্তার করা হতে পারে, অর্থাৎ শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে, আমাকে কারাগারে পাঠানো হতে পারে, শেখ হাসিনাকে কারাগারে পাঠানো হতে পারে। তারপরে তিনি বলছেন আমি আমার ভাগ্য সম্পর্কে পুরোপুরি অবগত। শেখ হাসিনা তিনি নিজে বলতেছেন যে তার ভাগ্য সম্পর্কে তিনি পুরোপুরি অবগত, শতভাগ 100% তিনি এই বিষয়টা জানেন, অবগত আছেন। এইখানে দেখেন একটা লাইন, তবুও আমি ফিরে যেতে চাই। প্রথমে তিনি বলতেছেন আমি আমার ভাগ্য সম্পর্কে অবগত, তবুও আমি ফিরে যেতে চাই কারণ আমার আপনজনেরা আমাকে ডাকছে। এই যে এই লাইনে হচ্ছে কথা, তবুও আমি ফিরে যেতে চাই, আমি আমার ভাগ্য সম্পর্কে অবগত, আমি জানি আমার বিরুদ্ধে রায় আছে, আমার বিরুদ্ধে শত মামলা আছে, আমি জানি কি হতে পারে, তবুও আমি ফিরে যেতে চাই। কেন? কারণ তিনি শেষে বলছেন কারণ আমার আপনজনেরা আমাকে ডাকছে। এখন আপনজন কারা? এইখানে কিন্তু প্রথম লাইনটা আমি আমার ভাগ্য সম্পর্কে অবগত, এটা চলে আসবে। আপনজন হলো, আমি নিজের কানে শুনেছি আওয়ামী সভানেত্রীর একটা বক্তব্যে, অডিও ক্লিপে, সেখানে তিনি বলছেন যে আবার পরবর্তীতে আত্মীয় কেউ করো না, কোনো এক বিষয়ে হয়তো বা বলতেছেন তার নেতাকর্মীদের সাথে, আমার কিন্তু কোনো আত্মীয় নাই। তাইলে এখানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে তার আত্মীয় নাই কিন্তু আপনজন আছে। এখানে আপনজন কারা? আপনজনের অবস্থান সম্পর্কে তিনি যেটা বলছেন, তিনি প্রথমে কি বলছেন যে আমি যদি মৃত্যু আসে সেটা আমার দেশে গিয়ে মরবো আমি। তার মানে আপনজন ডাকছে, তিনি আবার দেশে আসতে চাইতেছেন। তাহলে আপনজনের অবস্থানটা কোথায় দাঁড়াইতেছে? দেশের অভ্যন্তরে, দেশের মধ্যে তার কার আপনজন। যেমন ধরেন ডক্টর ইউনূসের আমলে আমরা একাধিকবার বলতে শুনছি, এমনকি এই সরকারের আমলেও বিভিন্ন ব্যক্তির মুখে বলতে শুনছি, শেখ হাসিনা তো তিনি তো তার আপনজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আগেই তাদেরকে তো আগেই পাঠিয়ে দিচ্ছেন। এইভাবেই বলেন যে শেখ হাসিনার আত্মীয় স্বজনকে তো আগেই তিনি পাঠিয়ে দিচ্ছেন, পরে তিনি ভারতে গেছেন। তাইলে কি তাদের কথা মতো শেখ হাসিনার ওই আত্মীয় দেশে নাই? তিনি তো আত্মীয়র কথা বাতে দিলেন, তারপরে আত্মীয় দেশে নাই, আপনজন
এদের মতে না, কিন্তু তারপরও শেখ হাসিনাকে আপনজন দেখতেছে কারা? এখন এইটা যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে দিকে তাকায়, হাটে ঘাটে মাঠে বাজারে বিভিন্ন দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই যে মানুষের হাহাজারি, রিক্সা চালক তারা বলতেছেন শেখ হাসিনাকে দরকার, ব্যবসায়ীরা বলতেছেন, সাধারণ মানুষ, গ্রামের মা বোনেরা, বৃদ্ধরা তারা মোনাজাত করতেছেন মহান আল্লাহ পাকের কাছে নামাজ পড়ার পরে। এরকম অহরহ ভিডিও নিজের ইচ্ছায় নিজে মানে এই কথাগুলো বলতেছেন। আমিও কিন্তু আপনাদের সামনে অনেক শেয়ার করেছি। এই তো কদিন আগে দেখলাম পেঁয়াজ যারা কৃষক তারা তো নানানভাবে বর্তমান সরকার সমালোচনা করে শেখ হাসিনার কথায় স্মরণ করতেছেন সকল কিছু। তাহলে তার যে কথা যে তাদের মূল শক্তিটাই হচ্ছে এই দেশের জনগণ, এবং এই দেশের জনগণকে তারা কিভাবে দেখতেছেন? নিজেদের আপনজন হিসাবে দেখতেছেন, যে দেশের মানুষ হাহাকার করতেছে, তাকে চাচ্ছে, তাকে দরকার, কারণ ইনক্লুসিভ সোসাইটি করতে হবে। এখন জনগণও তার দিকে এরকম হাহাকার করতেছে, আর তাদের পক্ষ থেকে জনগণকে আপনজন হিসেবে তারা নিয়ে নিচ্ছে। তাইলে একটা রাষ্ট্রে জনগণকে যখন একটা রাজনৈতিক দল আপন ভেবে নিতে পারেন এবং জনগণের মধ্যে থেকে যখন সাড়া আসে, তখন ওই রাজনৈতিক দলের নেতারা স্পষ্টভাবে বলতে পারেন যে আমার ভাগ্য সেটা আমি পুরোপুরি অবগত, এটা বলতে পারেন। কারণ জনগণ যদি সঙ্গে থাকে, সাথে থাকে, তাহলে কোনো শক্তি সেই দলকে দাবিয়ে রাখতে পারে না, এটা বাস্তবতা। যেমন ৭১-এর পূর্ববর্তী সময় আওয়ামী লীগের যখন জন্ম হলো, বঙ্গবন্ধু তার তো মানে রাজনৈতিকভাবে যে তার জন্মটা, রাজনৈতিক অঙ্গনে যে তার আবির্ভাব ঘটা বা তার আসা, তার উপস্থিতি, যে শুরুটা, এটা তো বিরোধিতার মাধ্যমে। কিছুই ছিল না, না ছিল অর্থ, না ছিল রাষ্ট্রীয় সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা, সকল কিছুর বিরুদ্ধে এই দলটার বেড়ে ওঠা, কিন্তু তারা জয়লাভ করছেন। এটা বাস্তব প্রমাণ। এই ধারাবাহিকতায়, এই ভূখণ্ডের রাজনীতির ধারাবাহিকতায় বাস্তব প্রমাণ যে জনগণ যদি কোনো রাজনৈতিক, বঙ্গবন্ধুকে তো দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড বা তাকে সাজা দেওয়া হয়েছিল, এমনকি সব কিছু রেডিও হয়ে গেছিল, তারপরে তারা করতে পারে না, এই ধরনের কথা কিন্তু আমরা শুনি, ইতিহাস থেকে আমরা পাই। সম্ভব নয়, কিন্তু কী জন্য হয় না? কারণ জনগণ ছিল। এখন যেটা মূল বিষয়টা তাহলে দেখেন, আমি যে আপনাদেরকে প্রথমেই বললাম যে শেখ হাসিনা তিনি রাজনৈতিক কবি। কয়টা? ৩-৪টা লাইন তিনি বলেছেন। অতি সংক্ষেপে কথা বললাম, তাও 10 থেকে 12 মিনিট হয়েছে মনে হয়। এক একটা বাক্য, এক একটা শব্দ তারা এমনভাবে বসান, যেটা সত্যি ভাববার একটা বিষয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।